রাত তখন গভীর, বৃষ্টি পড়ছে। সীমান্তে বিএসএফ লাইট বন্ধ করছে, আবার জ্বালাচ্ছে। এর অর্থ হল রাতের অন্ধকারে অবুঝ শিশু এবং অসহায় নারীসহ একদল মানুষ কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে কাঁপছে। তাদের অপরাধ, তারা বাংলাভাষী, ক্ষমতাসীন দলের সমর্থক না। তাদের একসময় বৈধ ভারতীয় নাগরিকের সকল কাগজপত্র ছিল, তারা ভোটারও ছিল। তাদের ভোটারের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এর বড় একটা অংশ বাংলাভাষী ভারতীয় মুসলিম। নিজ রাষ্ট্রের কাছে তারা নিরাপদ নয় আজ। তারা পেল বন্দুকের নলের মুখে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়া, যার পোশাকি নাম পুশব্যাক বা পুশি। ইন্ডিয়াতে 5 দিন ছিল, বাংলাদেশে 5 দিন ছিল। তোমার বাড়ি তো বাংলাদেশে? বাড়ি বাংলাদেশে, তো বাংলাদেশি বলে গেল। তুমি 5 দিন বাংলাদেশে ছিল মানে? তোমার বাড়ি তো বাংলাদেশে। শোনো, এই তোমার বাড়ি তো বাংলাদেশে, তুমি 5 দিন ছিল মানে? টাকা আছে? আপনারা জমিতে জানিয়ে যান, ঠিক আছে? আমরা কেননা মিটিং কি বললেন যে গুলি করবেন? দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে, এটি আজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক নিয়মিত নিষ্ঠুর বাস্তবতার নাম। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আইনি প্রক্রিয়া ছাড়াই পোশিনের এই চর্চা কেবল মানুষের মৌলিক মর্যাদাকেই ক্ষতবিক্ষত করছে না, বরং আন্তর্জাতিক আইনের বুকে এক গভীর কুঠারাঘাত করছে। ভারতের ক্ষমতাসীন সরকারের এই অবৈধ কর্মকাণ্ডে তাদের সমর্থক মিডিয়াগুলো আদা জল খেয়ে লেগেছে অপপ্রচারে কি কত বাংলাদেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়ে শাসকদের মন জয় করতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তে চলমান কথিত পুশিন নিয়ে বাংলার গেজেটের বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদন। সার্বভৌমত্বের দোহাই দিয়ে ভারত যা করছে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য। আসুন ইতিহাসের পাতা থেকে সেই আইনি বাধ্যবাধকতাগুলো একটু জেনে নিই যা ভারত প্রতিনিয়ত লঙ্ঘন করছে। প্রথমত, আন্তর্জাতিক শরণার্থী আইনের সবচেয়ে পবিত্র স্তম্ভ হল নন রিফিউলমেন্ট নীতি। 1951 সালের আন্তর্জাতিক শরণার্থী কনভেনশন এবং কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক প্রথাবদ্ধ আইন অনুযায়ী কোনো রাষ্ট্র এমন কোনো ব্যক্তিকে জোর করে এমন দেশে ফেরত পাঠাতে পারে না যেখানে তার জীবন বা স্বাধীনতা ঝুঁকির মুখে পড়তে পারে। ভারতীয় বাংলাভাষীদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা এই সর্বজনীন নীতির স্পষ্ট লঙ্ঘন। দ্বিতীয়ত, 1948 সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর এর 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মানুষের নিপীড়ন থেকে বাঁচতে আইনি অধিকার রয়েছে, কিন্তু ভারত কোনো প্রকার আইনি সুযোগ না দিয়ে তাদের বক্তব্য না শুনে নির্বিচারে পুশব্যাক করছে।
তৃতীয়ত, আন্তর্জাতিক আইন সম্মিলিত বহিষ্কারকে কঠোরভাবে নিষিদ্ধ করে। আইনি পরিভাষায় কোনো ব্যক্তিকে তাড়াতে হলে তার অপরাধ বা নাগরিকত্ব আদালতের মাধ্যমে ব্যক্তিগতভাবে মূল্যায়ন, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। কিন্তু ভারত সীমান্তে দলবদ্ধভাবে মানুষকে ঠেলে দিচ্ছে, যা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং ক্ষমতার বেআইনি প্রদর্শন। আইন শুধু কাগজের কিছু শুষ্ক অনুচ্ছেদ নয়, আইন তৈরি হয়েছে মানুষের জীবনকে রক্ষা করার জন্য। যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্তে পুশব্যাক করা হয়, তখন মানবিকতা পরাজিত হয়। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও সীমান্তে তাদের এই আচরণ আইনের শাসনের পরিপন্থী। একদিকে ভারতের রাজধানী দিল্লিতে মুখোমুখি বসেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর শীর্ষ কর্তারা। দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে চলছে মৈত্রী, সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক প্রোটোকল বজায় রাখার আনুষ্ঠানিক আলাপ। কিন্তু ঠিক একই সময়ে সেই আলোচনার টেবিলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের পূর্ব সীমান্তে চলছে অন্য এক নির্মম খেলা। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হয়েছে বাংলাভাষী মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার এক আগ্রাসী হিড়িক। শুভেন্দু অধিকারী নিজেই দমভক্তি করে জানিয়েছেন, গত এক মাসে প্রায় ৪,৮০০ মানুষকে আইনি প্রক্রিয়া ছাড়াই পুশিন করা হয়েছে এবং শত শত মানুষ ডিটেনশন সেন্টারে পারাপারের অপেক্ষায় বন্দী। দিল্লির কূটনৈতিক টেবিলে যখন বন্ধুত্বের বার্তা ছড়ানো হচ্ছে, তখন সীমান্তে মানুষের মৌলিক মানবাধিকারকে বুটের তলায় পিষ্ট করা হচ্ছে। আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4,800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে, এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এই অমানবিক পুশিনের মূল অস্ত্র হিসাবে বেছে নেওয়া হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো এজেন্ডা এবং দলীয় রাজনীতির 3D ফর্মুলা: ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। ভারতের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ের দোহাই দিয়ে বৈধ আধার কার্ড কিংবা ভোটার আইডি থাকা সত্ত্বেও ভারতের নিজস্ব স্থায়ী বাসিন্দা ও বাংলাভাষী মুসলিমদের ওপর ধর্মীয় লাইনে এই বিভাজন চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই রাষ্ট্রীয় নিষ্ঠুরতাকেও আড়াল করতে কোমর বেঁধে নেমেছে মূলধারার ভারতীয় গণমাধ্যমসমূহ। বাংলাদেশ যখন এই অবৈধ পুশিনের বিরুদ্ধে তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানাচ্ছে, তখন ভারতীয় মিডিয়া একে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধ ফেরত পাঠানো হিসাবে মিথ্যা ও একপেশেভাবে প্রচার করছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক প্রচারণা চালিয়ে দুই দেশের সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে। বৈধ আইনি প্রক্রিয়া কিংবা আদালতের শুনানির কোনো বালাই ছাড়াই এই জোরপূর্বক পুশিনকে গণমাধ্যমে বৈধতা দেওয়ার এক নোংরা চেষ্টা চলছে প্রতিনিয়ত। আমি ব্যাটালিয়ন পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিংয়ে অ্যারেঞ্জ করি বেলা 2টা। তো 2টার সময় তাদের বিএসএফ কমান্ডার এবং আমি
ফ্ল্যাগ মিটিং করি ওই জিরো লাইনে, যেখানে আমাদের এই অনুপ্রবেশটা ঘটে। সেখানে বিএসএফ কমান্ডার এক পর্যায়ে বলতে আমাকে বাধ্য হলো যে এক্সেলেন্সি, আমার সাথে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের অনেক কাজই করতে হয় যেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রেসারে, তো তুমি বুঝে নাও। আন্তর্জাতিক আইনের ভাষায় ভারত ও শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি, একতরফা এবং সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছিল, ভারতের এই একতরফা পুশিং নীতি সেই ফাটলকে আরও গভীর করে তুলছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে এবং ভারতীয় এই আগ্রাসনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এটি আজ কেবল সীমান্ত সমস্যা নয়, বরং দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এক চরম অগ্নি পরীক্ষা। বাংলাদেশের সাহসী জওয়ান বিজিবি ও সীমান্তবাসী কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি পুশিং প্রতিহত করছে। পুশিং করতে গিয়ে প্রতিরোধের মুখে পিছু হটছে বিএসএফ। বিজিবি কঠোর প্রতিবাদের মুখে তারা পালাচ্ছে কাঁটাতারের ওপারে। একসময় বিএসএফ যা বলতো তার কোনো প্রতিবাদ হতো না, এখন তাদের চেনা সীমান্ত পাল্টে গেছে। বাংলাদেশের নতুন সরকার প্রতিটি বিষয় জবাব দিচ্ছে। দেশের ২৬ জেলার সীমান্তে বিজিবি বাড়ানো হয়েছে, তাদের সাথে যোগ হয়েছে আনসার ব্যাটালিয়ন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর অকুতভয় সীমান্তবাসী। মিথ্যা তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্ট্যান্ডবাজি করলেও সীমান্তের চিত্র ভিন্ন। পুশিংয়ে মরিয়া বিএসএফ প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরছে। রাজনীতি তার নিজের স্বার্থ খোঁজে, রাষ্ট্র খোঁজে তার সীমানা। কিন্তু যে আন্তর্জাতিক আইন বিশ্বকে সভ্য বানিয়েছে, তাকে যখন অভ্যন্তরীণ ভোটের রাজনীতির জন্য বলি দেওয়া হয়, তখন পরাজয় ঘটে মানবতার। দিল্লির কূটনৈতিক বৈঠকে যে সমঝোতার কথা বলা হচ্ছে, তা যদি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে প্রতিফলিত না হয়, তবে সেই মৈত্রী কেবলই এক ফাঁকা বলি। মিথ্যে প্রোপাগান্ডা দিয়ে এবং মানুষের ধর্মীয় ও ভাষাগত পরিচয়কে হাতিয়ার বানিয়ে এই পুশিং বন্ধ হওয়া জরুরি। রাষ্ট্রগুলোর মনে রাখা উচিত, কাঁটাতারের বেড়ার চেয়ে মানুষের জীবন এবং আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার মূল্য অনেক বেশি। কাগজে কলমে পুশিং হয়তো একটি রাজনৈতিক শব্দ, কিন্তু বাস্তবে এটি এক একটি পরিবারের কান্না, শিশুদের অধিকার হরণ এবং মানবতার চরম অবমাননা। রাষ্ট্রগুলোর সীমানা থাকতে পারে, কিন্তু মানুষের সুরক্ষার আন্তর্জাতিক আইনের কোনো সীমানা থাকা উচিত নয়। বন্ধ হোক এই অবৈধ পুশিং, জয় হোক আন্তর্জাতিক আইনের ও মানবতার। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।